এখনো সময় আছে। আওয়ামী লীগের আঁচলের নিচে আসো, নাইলে তোর মাইয়া সুদ্ধা দেওয়াই পাবি না। তোর মেয়ে বলছে 4-5 দিন আগে যা কিছু পরিকল্পনা হয়েছে সব বিএনপির তথ্যতে। তো তোরা কই আসিলি লন্ডনে বাইগন খাইছো, আর বড় বড় কথা বাংলায় এতদিন কই আসিলি তোরাই সব ষড়যন্ত্রের মূল হোদা। স্বাধীন দেশ এটা কোনো রাজাকারের দেশ না। 1971 সালে আমরা দেশ স্বাধীন করেছি। আমার বয়স 70 বছর হয়েছে। আমরা কোনো খানাদার বাহিনীর কাছে পরাজা করি নাই, কোনো পাক বাহিনীর কাছে পরাজা করি নাই। এই দেশের জনগণ এই দেশের মাটিতেই থাকবো। তোমরা পাকিস্তানের দালাল পাকিস্তানে যাবে। বাংলার মাটির এক বিন্দু মাটি থাকতে কোন পাকিস্তানদের দালালদের এদেশে রক্ষা করা হবে না। একটা কথা বলে যাই, আমি কিন্তু লোকাল নই, আমি কিন্তু ভাড়াট্য নই ঢাকার শহরে। আমি ঢাকা 7 ভোটার। আরে ওই জামাত যদি আমাকে হুমকি দেয়, ওই হুমকির ভয় আমি পাই না। এই জামাত এনসিপি আমি কোনো ভয় দিয়ে কথা বলি না। এটা স্বাধীন দেশ। 30 লক্ষ শহীদের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। 2 লক্ষ নারী লাঞ্ছিত হয়েছে। সেই বাংলাদেশ, এটা কোনো পাক বাহিনীর দেশ না। আমরা এই দেশ থেকে পাক বাহিনী পালিয়ে যেতে বাধ্য করেছি, লেজ গুড়িয়ে পালিয়ে গেছে। কিন্তু আপনারা মনে করেন না যে মুক্তিযোদ্ধার সন্তানরা মনে হয় মৃত্যুবরণ করেছে। আর এটা ভুল ধারণা। এ দেশে এখনো লক্ষ লক্ষ কোটি কোটি মুক্তিযোদ্ধার সন্তান পয়দা হয়ে আছে। যদি আপনারা কোনো অপচেষ্টা করার চেষ্টা করেন, আপনাদের এই রাজপথেই প্রতিহত করা হবে ইনশাল্লাহ। শেখ হাসিনা মারার মতো লোক নাই, আর হ্যান্ডকাপ লাগানোর মতো কোনো পুলিশ এখনো জন্ম হয় নাই। শেখ হাসিনার আমরা কই মাইরালামো? শেখ হাসিনার বাবার দেশ কথা সত্য, শেখ হাসিনার স্বামীর দেশ কথা সত্য, শেখ হাসিনার 14 গোষ্ঠীর কথা সত্য। কিন্তু আমার মা লাঙ্গের দেশ, ইয়ে লাগে আমি বড় বড় কথা কই। আমার মতো মা লাঙ্গের দেশ বলে কই শেখ হাসিনা মেরালাম, এটা মিথ্যা কথা। শেখ হাসিনা মারার মতো লোক নাই, আর হ্যান্ডকাপ লাগানোর মতো কোনো পুলিশ এখনো জন্ম হয় নাই। আমরা এখন পর্যন্ত শেখ হাসিনার মুখ থেকে শুনি নাই অমুক একটা প্রশাসনের বলছে যে তুমি 2 লক্ষ বা তুমি 10,000 তুমি 5,000 ছাত্র গুলি করে মারি গেলে আমার ক্ষমতায় থাকতে হইবে। কিন্তু আমি এরকমও আমরা মিডিয়ায় আমরা শুনছি যে যত লাশ করবে তত শেখ হাসিনার পতন হবে। আপনার ছাত্ররা আপনার টেবিলের উপরে বই ওসি সামনে বলে যে অমুক দারোগারে আমি পুরাইয়ে মারছি। তার মানে কি? অনেক ছাত্ররা বলছে যে মেট্রো রেলে আমরা আগুন দিছি। এখন তারেক রহমানের বলি, আমি যদি তার বিরুদ্ধে যদি নামি আর আমি যদি আপনার মেট্রো রেলে আগুন দিতে যাই বা সরকারি একটা কাঠামোতে আগুন দিতে যাই, আমাকে কি পুলিশ কি আপনার অ্যারেস্ট করবে না? আমার বিরুদ্ধে লাগবে না? তারপর আমি যদি পুলিশের উপরে যদি আমি লাঠিচার্জ করি বা পুলিশের মারার পরিকল্পনা করি, তা পুলিশ কি আমারে মারবে না? না, তারা আঙ্গুল চষবে। পুলিশের আমরা মানুষ মনে করি না, তারা এই দেশের মায়ের সন্তান না। তারাই আপনারা এখন দেখেন, এখন যে সরকারে আসছে সে আর বাঁচানোর জন্য সে হুকুম যেভাবে দেবে ওসি থানার সে এই রকমের পালন করবে। আপনার আমি এই দেশের পক্ষে আমি যদি কথা বলতে যাই, আমার কিনে রাষ্ট্র বিরোধী একটা মামলায় আমার ধরি আমার জেলে দেয়। কি রকমের নজিরবিহীন আছে, এরকম মামলা অনেক খাইছে এতদিনে। আওয়ামী লীগ কাউকে দিয়ে আসে নাই, কাউকে বরণ করে আসে নাই। আওয়ামী লীগ যত কটা দল দেখবেন সব কটা আওয়ামী লীগের লুঙ্গির তলে ছিল। আপনি লন্ডনে ছিলেন, আপনার লোক কোথায় ছিল? মির্জা ফখরুল সাহেব ওই মোবাইলের মাধ্যমে টাকাই না খাইছে, বড় বড় কথা শুধাইছে। মির্জা ফখরুল সাহেব তার কিছু রচনাও তারা পেয়ে গেছে সম্রাটের থেকে টাকা মোবাইলে যেমন কইছে ভাই পাঠাই দিছে, খাইয়ে থাকুক খাই। আজকে ফখরুল সাহেব আপনি কোথায় খারাইছেন, কোথায় কথা কন? আপনার বাসন্তার কোথায় ছিল? আওয়ামী লীগের লুঙ্গির তলে। আর তারেক রহমান লুঙ্গির থেকে সাইড হয়ে গেছিল। কিন্তু ভাই বলেছিল কি আওয়ামী লীগের এই যে পদ্মা সেতু বলে করছে আর মা কয়, শেখ হাসিনারও তো মা কইছে। শেখ হাসিনার মা কয় নাই, কেমনে কয় নাই? খালা মানে কি? তার মা। তা এখনো সময় আছে, সন্তান যতই অন্যায় করুক মার কাছে ধরা। মার আঁচলের নিচে আশ্রয় লন, নাইলে বাঁচার পথ পাবেন না, বাঁচার কোনো পথ পাবেন না। আমরা যতই কিছু করি না কেন, মা কি আঁচলের নিচে ঢুকলে কেউ তার বাই করতে পারবে না। তো এখনো ছায়া আছে, এখনো সময় আছে। আওয়ামী লীগের আঁচলের নিচে আসো, নাইলে তোর মাইয়া সুদ্ধা দেওয়াই পাবি না। তোর মেয়ে বলছে 4-5 দিন আগে যা কিছু পরিকল্পনা হয়েছে সব বিএনপির তথ্যতে। তো তোরা কই আসিলি লন্ডনে বাইগন খাইছো, আর বড় বড় কথা বাংলায় এতদিন কই আসিলি তোরাই সব ষড়যন্ত্রের মূল হোদা। আওয়ামী লীগের ভোটে বিএনপি কিন্তু ক্ষমতা আসছে, এটা বাস্তবতা, সত্য, মাঠ পর্যায়ে তাই দেখা গেছে। তারপরেও কিন্তু এক বিন্দু ছাড় বিএনপি আওয়ামী লীগকে দিচ্ছে না। এনসিপি নেতা জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি 2-3 দিন আগে একটা মন্তব্য করেছেন, আওয়ামী লীগ যদি ফিরে আসে তখন প্রথম গুলি চালাবে তারেক রহমানের উপর। একেবারে অযৌক্তিক কিছু না, কারণ এই দেশের সবচেয়ে বড় 2টা চির প্রতিদ্বন্দ্বী হলো বাংলাদেশ আওয়ামী লীগ এবং বিএনপি। আর অতীতের যে রেকর্ড, অতীতের যে জানাজানি আছে, শেখ মুজিব হত্যার ব্যাপারে শেখ হাসিনা সবসময় বলেছেন এর সাথে জিয়াউর রহমান জড়িত। তাকে মরণোত্তর বিচার করার জন্য বলেছে, তাকে তার বীর উত্তম পদবি কাড়িয়ে এনেছে শেখ হাসিনা। এর অভিযোগ হলো
শেখ মুজিব হত্যার সাথে জিয়াউর রহমান জড়িত। আবার বিএনপিরও এরকম কথা আছে, 81 সালে যখন শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসে 6 বছর নির্বাসনে থেকে, ঠিক তার ফিরে আসার কয়েকদিনের ভিতর জিয়াউর রহমান হত্যাকাণ্ড ঘটে। তখন বিএনপির লোকজন বলে এই যে শেখ হাসিনা 9 দিন আগে দেশে আসছে, 9 দিন পরে জিয়াউর রহমান হত্যা হয়েছে, এর সাথে শেখ হাসিনা জড়িত। এই দুইটা দল আসলে অতীতে এইভাবেই ওই একটা দল আর একটা দলকে বলে যে আমাদের প্রধানকে ওই দলের যোগসাজশে তাকে হত্যা করা হয়েছে। এজন্য আসলে এই কথাটা একেবারে অযৌক্তিক না। যেহেতু আওয়ামী লীগ মনে করে যে বিএনপি আমাদের প্রধান শত্রু বা প্রধান প্রতিপক্ষ, বিএনপি সরকার আসার পরেও যে তারা একেবারে শান্তিতে আছে তা কিন্তু না। এখন একটা লোকের জামিন হচ্ছে, সাথে সাথে জেল গেট থেকে তাকে গ্রেপ্তার করা হচ্ছে। আওয়ামী লীগের নেতা কর্মীরা সেই নির্যাতন ভিতরেই এখনো আছে। সেক্ষেত্রে আওয়ামী লীগের প্রতিপক্ষ হয়ে দাঁড়াইছে বিএনপি বর্তমান প্রেক্ষাপটেও। আর বিএনপির প্রতিপক্ষ আওয়ামী লীগ সেটা তো জানে, তারেক রহমান 17 বছর নির্যাতনে ছিলেন, তার বিরুদ্ধে 20টা মামলায় সাজা দেওয়া হয়েছে, সব আওয়ামী লীগ আমলে। খালেদা জিয়াকে 18 সালের থেকে 2.5 বছর জেল খাটানো হয়েছে, তারপরে 24-এর অভ্যুত্থানের পরে এসে তার সেই মুক্তিটা হয়েছে। এই অবস্থায় আসলে বিএনপির বড় প্রতিপক্ষ আওয়ামী লীগ, আওয়ামী লীগের বড় প্রতিপক্ষ বিএনপি। এদেশের এই খালি 55 বছর না, আরো ভবিষ্যতে 200-500 বছর এই দুই দলের প্রতিপক্ষই থাকবে। গ্রামগঞ্জে মাঠ পর্যায়ে তৃণমূল পর্যায়েও একই কাহিনী। ওই জামাত এনসিপি টিপি এগেরে কেউ খাতায়ও গোনে না, হিসাবেও গোনে না, গোনে বিএনপি এবং আওয়ামী লীগ। ভোটেও প্রভাবটা ওরকমই পড়ে। বলে না ভারত পাকিস্তান চিরপ্রতিদ্বন্দ্বী, আবাহনী মোহামেডান চিরপ্রতিদ্বন্দ্বী, ঠিক এ দেশে ওই রাজনৈতিক দলে বিএনপি এবং আওয়ামী লীগ হলো চিরপ্রতিদ্বন্দ্বী। তা চিরপ্রতিদ্বন্দ্বী যে এরা একজনের আর একজন প্রতিপক্ষ, এটাই সিস্টেম। এক্ষেত্রে সে যেটা বলিছে ওইটাই, যেহেতু আওয়ামী লীগ দাবি করে আমরা বৈধ সরকার, নির্বাচন হবে 2029 সালে, সেখানে জোর করে আমাকে নামাইয়ে 2026 সালের প্রথমেই নির্বাচন করে বিএনপি ক্ষমতায় চলে আসছে। আওয়ামী লীগ কোনোদিনও এই সরকার মানবে না। তাদের যদি আবার সময় আসে, সুযোগ আছে, এই সরকারের সবকিছু বাতিল করে দিবে। বাতিল করে দিয়ে ইউনূস সরকার বিএনপির বর্তমান সরকারকে অবৈধ ঘোষণা করবে যদি তারা আবার কোনোদিন সুযোগ পায়। ঠিক বিএনপিও এটা জানে যে আওয়ামী লীগ যদি আবার কোনোদিন আসে, আমার এই সরকার টরকার কিছুই মানবে না, আমার এই নেতারা আবার 20টা মামলার যে সাজা দিছিল ওই সাজাগুলো বহাল করবে সুপ্রিম কোর্টের মাধ্যমে, করে সবকিছু তছনছ করে ফেলবে। সেই ক্ষেত্রে ওই ছোট দলের নেতা হয়ে নাসিরউদ্দিন পাটোয়ারি যেটা বলেছে যে বিএনপি এবং আওয়ামী লীগের যে শত্রুতা, সাপে নেউলের সম্পর্ক আওয়ামী লীগ এবং বিএনপির এই দীর্ঘদিন, ভবিষ্যতে আরো বাড়বে যে অবস্থা, কেউ তো আসলে কারোর সাথে মিলেমিশে চলার চিন্তা করেও না, অতীতেও করে নাই, যার জন্য এই দেশবাসী ব্যাপকভাবে ক্ষতির সম্মুখীন হয়েছে, এখনো হচ্ছে, ভবিষ্যতে হয়তো হবে। তাই তার কথাটা, বক্তব্যটা আসলে কোনোভাবে ফেলে দেওয়ার মতো না। আওয়ামী লীগ আসলে যে সবচেয়ে নির্যাতন বিএনপির উপরই হবে, এটা 100% সত্য কথা। আবার বিএনপি এসে যে নির্যাতন আওয়ামী লীগের উপরেই চালাচ্ছে, এটাও সত্য কথা। এখন সংসদে বা রাজনীতির মাঠে বিরোধী দল কারা? জামাত এনসিপি, তাদের কিন্তু কিচ্ছু বলতেছে না, বরং তারা আরো সরকারের দলের চেয়ে বড় বড় বক্তব্য দিচ্ছে, বড় বড় কাজ করে বসতেছে সব জায়গা, সারা দেশে। কিচ্ছু বলার ক্ষমতা সরকারি দল রাখে না, যেটা অবস্থা দৃষ্টে মনে হচ্ছে। আওয়ামী লীগ তো নাই, তারা নিষিদ্ধ রাখে, তারা মাঠেও নাই। কিন্তু এখন বিরোধী কারা? বিরোধী এনসিপি, জামাত, এবং এরা সরকারের বিরুদ্ধে খুব বড় বড় কথা বলতেছে, আওয়ামী লীগের চেয়ে বড় বড় কথা বলতেছে। এদের বিরুদ্ধে একটা মামলা নাই, একটা গ্রেপ্তার নাই, হয়রানি নাই, দাবড়ানো নাই, মিলেমিশেই চলতেছে। আওয়ামী লীগের ভোটে বিএনপি কিন্তু ক্ষমতা আসছে, এটা বাস্তবতা, সত্য, মাঠ পর্যায়ে তাই দেখা গেছে। তারপরেও কিন্তু এক বিন্দু ছাড় বিএনপি আওয়ামী লীগকে দিচ্ছে না। তা সেক্ষেত্রে আওয়ামী লীগ সুযোগ পেলে অবশ্যই বিএনপির উপরে নির্যাতন বেশি হবে। হ্যাঁ, শেখ হাসিনা খারাপ, শেখ হাসিনা জঘন্য, সে ফেসিবিক, সে দেশের জন্য যা করছে আপনারা করতে পারবেন না, আমার মনে হয় না। আমি সাধারণ জনগণ হিসেবে একটা বলতেছি, হাসিনা খাইছেবি, খাওয়াইছেবি, আর এখন কি হচ্ছে? আপনি কি করতেছেন? বিগত হাসিনা যা কইরা গেছে, আজ থেকে 50 বছরের ভিতরে এই কাজ কাম হবে না, আমরা অনেক পিছিয়ে গেছি। আর গ্যাসের কথা বলতেছেন ভাই, আমি আপনাকে বললাম না যে গ্যাস আমরা পাই না, প্রতি মাসে মাসে গ্যাস বিলটা 100,085 টাকা করে আপনি দিয়ে গেতেছি, আমাদের রক্তে মাংস ভরা 50 টাকা না? আপনি গ্যাস কেন দিবেন না? আমাদের গ্যাস দেন, আপনার কাছে আমরা কোনো কিছু চাই না, ফ্যামিলি কার্ড চাই না, কোনো কার্ড চাই না, আমাদের আপনি গ্যাস দেন, গ্যাস যাতে আমরা খাইতে পারি। আজকে বাজারে গেছি, কারণ বাজার 400 টাকায় কেজি কাঁচামরিচ কিনছি, তারে বলবো এই কথা, 400 টাকায় কেজি কাঁচামরিচ কিনছি, 100 টাকার নিচে কোনো সবজি নাই, কিনে আইছি। আর না পাই না, এই ট্রাকের থেকে 2-4 কেজি আটা নিছি, 4 কেজি আটা 110 টাকা দিয়া। ভাই আমাদের তো সীমিত টাকা, আমাদের তো লাফায় টাকা, আপনার তো যেদিকে হাত মারে সেদিকে টাকা আসে, আমাদের তো এই অবস্থা, এই অভ্যাস নাই আমাদের। আপনারা জনগণের দিকে আপনারা বড় বড় কথা কন, হ্যাঁ, আপনারা বলেন এখানে ফার্মের মুরগি হয়ে গেছে গা, আর ফার্মের মুরগি বানাইছে কারা? ফার্মের মুরগি আপনারা বানাইছেন, হ্যাঁ? আপনারা বাচ্চাদের খেলার জন্য মাঠ রাখছেন, খেলার জন্য কিছু রাখছেন, যে যেখানে পারছেন উঁচা বিল্ডিং তুলছেন, বাচ্চারা যাবে কোথায়? তারা ফার্মের মুরগি হবে নাকি? টক মুরগি হইব? আপনাকে বাদ দেন, আপনারা যদি দেশটা ভালো করে পরিচালনা করতে পারেন করেন, মানে আপনারও অবস্থা সেই একই রকম হবে। আল্লাহ ছাড় দেয়,
ছাড়ে না। এক নজরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের 16 বছরের উন্নয়নের তালিকা। পদ্মা সেতু এবং রেললাইন, মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেস, থার্ড টার্মিনাল, হাতিরঝিল প্রকল্প, পূর্বাচল 300 ফিট উড়াল সেতু নির্মাণ, যমুনা সেতু, সমুদ্র সীমা বিজয়, বঙ্গবন্ধু স্যাটেলাইট পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, কর্ণফুলী টানেল, কক্সবাজার রেললাইন, কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা এবং চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে, পায়রা বিদ্যুৎ কেন্দ্র, রামপাল বিদ্যুৎ কেন্দ্র, মাতারবাড়ি বিদ্যুৎ এবং তাপ কেন্দ্র, 119টি বিদ্যুৎ কেন্দ্র স্থাপন, পায়রা সমুদ্র বন্দর, 100 ইকোনমি জোন, কওমি মাদ্রাসার স্বীকৃতি, উন্নয়নশীল দেশে উন্নতিকরণ এবং রোহিঙ্গাদের আশ্রয় দান, সমস্ত দেশকে রেলওয়ে আওতায় আনার উদ্যোগ, ফ্লাইওভার নির্মাণ, মহাসড়ক এবং পুরো 4 এবং 6-8 লেনে উন্নতিকরণ, এশিয়া হাইওয়ে রোড প্রকল্প, ঘরে ঘরে বিদ্যুৎ, ফ্লাইওভার নির্মাণ, নদী ভাঙ্গন এবং রোদ প্রকল্প, শ্রমিকদের মজুরি বৃদ্ধি, বয়স্ক ভাতা, মাতৃকালীন ভাতা, বিধবা ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, শিক্ষা ভাতা, প্রতিবন্ধী ভাতা, স্বামী পরিত্যক্ত ভাতা, জেলেদের খাদ্য সহায়তা, ইমামের ভাতা, বৈশাখী ভাতা এবং জিডিভি কার্ড এবং ভিজিএফ কার্ড, 10 টাকা মূল্যে চাল বিতরণ, বিনামূল্যে বই বিতরণ, কমিউনিটি ক্লিনিক এর মাধ্যমে স্বাস্থ্য ব্যবস্থা, দেশের রপ্তানি আয় বৃদ্ধি, মাথাপিছু আয় বৃদ্ধি, দেশের রপ্তানি আয় বৃদ্ধিকরণ, মাথাপিছু আয় বৃদ্ধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, আরবি বিদ্যালয় স্থাপন, শেখ হাসিনা বার্ন হাসপাতাল, প্রতিটি ইউনিয়নে ডিজিটাল তথ্য সেবা, মোবাইল এবং ইন্টারনেট সেবা বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, কৃষিতে সফলতা, নারীর ক্ষমতায়ন, বৈদেশিক মুদ্রা রিজার্ভ বৃদ্ধি, মাতৃকালীন ছুটি বৃদ্ধি, ছিটমহল সমস্যার সমাধান, দেশের বিভিন্ন স্থানে বিনোদন কেন্দ্র নির্মাণ এবং একটি বাড়ি একটি খামার প্রকল্প, দেশব্যাপী বহুতল আদালত এবং ভবন নির্মাণ, মেরিন ড্রাইভ নির্মাণ, গ্রাম আদালত কার্যকর এবং ডিজিটাল পাসপোর্ট, কুলাউড়া শাহবাজ বড়লেখা নতুন রেল লাইন, মোবাইল ব্যাংকিং চালুকরণ, 1458টি প্রাথমিক বিদ্যালয় স্থাপন, 2,61,093টি প্রাথমিক বিদ্যালয় সরকারিকরণ, কম্পিউটার ল্যাব এবং মাল্টিমিডিয়া শিক্ষা ক্লাসে চালুকরণ, সাথে 560টি মসজিদ। কি রাগ করলেন? বাংলাদেশের জনগণ, আপনারা শুনেন, আজ নতুন সরকারের উন্নয়ন দেখাবো। আমি অসহায় মানুষের জন্য আশ্রম তৈরি করে দিলাম। বারেক সাহেব খাল খনন করে আশ্রমগুলো ভেঙে দিল। আমি নারায়ণগঞ্জ পদ্মা রেল সেতু তৈরি করে দিলাম। বারেক সাহেব সেই প্লারের নিচের মাটি বিক্রি করে দিল ইটের ভাটায়। সরকারের যদি এই অবস্থা হয় তাহলে সাধারণ মানুষ কার উপর ভরসা রাখবে? আমি সাধারণ মানুষের জন্য নিঃস্বার্থে কাজ করে গেলাম। বারেক সাহেব এসে সাধারণ জনগণের রাতের ঘুম হারাম করে দিল। গ্রাম অঞ্চলে নিয়মিত কারেন্ট থাকে না, দিনে 2 থেকে 3 ঘন্টা থাকে। সব সমস্যার সমাধান চাই। তারেক দেওয়া পারবে না, 300 বছরও এই কাজ বাজ করবে কেম ভাই? সে হলো লুটপাটে চাঁদাবাজি নিয়ে ব্যস্ত, করবে কেম ভাই? তারে আরো আনি বিপদে ফেলছে। হাসিনারে তাড়াই দিয়ে আরো মানুষ এনে না খেয়ে মরতেছে। এখন ফের আবার আওয়ামী লীগ চাই, হাসিনারে চাই। হাসিনা আসলি দেশের জনগণ ভালো থাকবে। বিসমিল্লাহ সুরা কইরা যেমন শয়তানের হুদিলে গাও জ্বলে, এই জয় বাংলা স্লোগান দিয়া কেউ কথা বললেই এই জুলাই আন্দোলনকারীকে গাও জ্বলে। এই জুলাই আন্দোলনকারী যারা, তারা পুরাটাই পাকিস্তানি শয়তান। এই জুলাই আন্দোলনকারীকে বাংলাদেশের থেকে জয় বাংলা স্লোগান দিয়া এই বাংলাদেশের থেকে বিতাড়িত করতে হবে। জয় বাংলা এটা আওয়ামী লীগের একার কোনো স্লোগান না। জয় বাংলা এটা তখন 7 কোটি বাঙালির স্লোগান, 7 কোটি বাঙালির অন্তরের স্লোগান, যেটার জন্য মানুষ শহীদ হয়েছে। জয় বাংলা বলে স্ট্যান্ড গান হাতে নিয়েছে। জয় বাংলা বলে যারা অবরুদ্ধ নারী, তারা গিয়ে রুদ্ধ দুয়ার ভেঙে তারা পুরুষের পাশে অবস্থান করেছে। জয় বাংলা বলে তোমার আমার ঠিকানা পদ্মা, বেংরা, যমুনা, বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো। এই যে কথাগুলি আপনি বলেন তো, আপনার গায়ের লোম কি কাটা দিচ্ছে না? আমার গায়ের লোম কাটা দিচ্ছে না? তো আমরা তো গিয়ে তখন যুদ্ধ করিনি, কিন্তু আমরা বাংলাদেশকে এবং জয় বাংলাকে লালন করি আমাদের ভেতরে। কারণ 60 কোটি মানুষের দল আওয়ামী লীগ, জামাত এবং এনসিপি নামক একটা দল, সে পাকিস্তান আমল থেকে বাঙালির পেছনে এখনো লেগে আছে, যে কিভাবে বাংলাকে নস্যাৎ করে। যে বাবা দাদা বা যারাই ছিলেন তাদের কাছ থেকে যতটুকু বঙ্গবন্ধুর ইতিহাস এবং ইতিহাস পড়ে যতটুকু শুনেছি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা শাসনকালে যতটুকু দেখেছি, এমন একজন মানুষ যেটা উনি বলবেন সেটাই উনি করবেন। যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি আসবেন মানে উনি আসবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন দেশে নাই, তাই তো মানুষ তাকে আনার জন্য এদেশে প্রায় হুমড়ি খেয়ে পড়েছে এবং প্রত্যেকের মুখে একই কথা যে শেখ হাসিনা কবে আসবে, শেখের বেটি কবে দেশে আসবে। মানুষ তো এখনই তার জন্য প্রাণপণ দিয়ে পাগল হয়ে আছে। ছোট বাচ্চা থেকে আরম্ভ করে আবাল বৃদ্ধ বনিতা প্রত্যেকেই বলছে যে শেখের বেটি যেন দেশে আসে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেন দেশে আসে। তারা অনলাইনে অফলাইনে সব জায়গায় এভাবে করে সাক্ষাৎকার দিচ্ছে, স্টেটমেন্ট দিচ্ছে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেন আসে সেজন্য দোয়া পড়ানো হচ্ছে। অনেকে শুনছি রোজা রাখছে, অনেক মিলাদ মাহফিল হচ্ছে। যারা গিয়ে আপনার নির্যাতিত, তারা প্রত্যেকে চায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি দেশে ফিরে আসুক এবং উনি না আসা পর্যন্ত আপনি দেখেন দেশে যে মেসাকার পরিস্থিতি, দেশের চতুর্দিকে আমরা উন্নয়নশীল দেশের কাতার শেষ করে আমরা উন্নয়নের কাতারে চলে গিয়েছিলাম। উই আর জাস্ট লাইক আনবিটেবল। সেই জায়গা থেকে দেখেন আমাদের নামে আজকে কোথায় দিয়ে দেওয়া হয়েছে। আজকে মানুষ কিন্তু এক বেলায় খেয়ে আরেক বেলায় কি খাবে সেই চিন্তা করে, এবং উনি যে টাইমে ছিল তখন কিন্তু মানুষ এই চিন্তা করেনি। মানুষ তখন খেয়ে পরে ভালো থেকে আরেকজনকে সহযোগিতার চিন্তা ভাবনা করেছে। এনসিপি বলেন, জামাত বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে কিন্তু এরা ভালো ছিলেন এবং এরা কিন্তু বিভিন্ন ব্যাংক লোন নিয়ে বিভিন্ন কিছু করে এরা কিন্তু দেখবেন খুব সুন্দরভাবে চলছিল। উনি কিন্তু কাউকে বলেননি যে তুমি বিরোধী দল বা তুমি আমার
আমার দলের না, সেই জন্য হচ্ছে গিয়ে তুমি ব্যবসা করতে পারবে না, বাণিজ্য করতে পারবে না। যে যার মতো ছিল প্রত্যেককে কিন্তু উনি ব্যবসা করার সুযোগ সুবিধা দিয়েছেন। উনি আসবেন এবং ওনার জন্য দেশের কোটি কোটি মানুষ, যার এক পা কবরে চলে গেছে, সেও কিন্তু তার আশায় বসে আছে। মানুষ কিন্তু কান্না করে, মানুষ কিন্তু অশ্রু ঝরায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি কবে দেশে আসবেন, উনি কবে দেশে ফিরবেন? আওয়ামী লীগ আমরা ভালোবাসি, আমাকে রক্ত মাংসে মিশা গেছে গা। এই দেশে 10 কোটি মানুষের রক্ত মাংসে আওয়ামী লীগ মিশা, তাই এই 10 কোটি মানুষ আপনি কিভাবে বাদ দিবেন? কোনোদিনও বাদ দেওয়া যাবে না। এক মাইডা লাইতে পারবেন সেনাবাহিনীর কম খরচ পার দিয়া বাংলাদেশের এক সীমানা নিয়ে ব্যাক মাইডা হলো খেরা হেরা। তাও আজকে শেখ হাসিনা নাই, আসলে দেখেন এই দেশে কি হইতাছে। শেখ হাসিনা থাকতে এক জায়গায় একটা তিল পরিমাণ দুর্নীতি হইতে পারে না। আওয়ামী লীগ আপনাকে কি দিয়েছে? আওয়ামী লীগ স্বাধীন একটা রাষ্ট্র দিছে আমগরে। বাংলাদেশকে স্বাধীন হইতো, আজকে আমরা পাকিস্তানের বর্জতার নিচে থাকতাম। আওয়ামী লীগ আমাকে স্বাধীন একটা রাষ্ট্র দিতে, স্বাধীনভাবে বাঁচতে পারি। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সব জাতের মানুষ পাকিস্তানের পক্ষে থাকতাম, এটা তো দিত না। হ্যাঁ বর্জতার নিচে থাকতাম, হ্যাঁ গোলাম হইয়া থাকতাম। যে তোমরা সাংবাদিকের চাকরি করো, ইনি সাংবাদিকের চাকরি করো, ইনি ম্যাজিস্ট্রেটের চাকরি করতো, সেই সঙ্গে তো এটি হইতে পারতা না। সেই সঙ্গে কৃষক হইতা, না রে আল চাষ করাইতো, না রে গোলামগিরি করাইতো। এনে তো তোমরা চাকরি বাকরি করে খাইতে আসো। শেখের মাইয়া ইয়া তোমাকে ইয়া কইরা দিছে, এই অপরাধ। শেখের মাইয়া কি করছে? শেখের মাইয়া শিক্ষার উন্নয়ন করছে, ডিজিটাল বাংলাদেশ করছে, গরিব দুঃখী মানুষের সুখ দুঃখ ভাগ করে নিছে। এত কিছু করার পরে 5ই আগস্টে কেন এখান থেকে তাড়িয়ে দিল তাকে? তারাই নাই তো, ওনারে কেউই তারাই নাই। উনি পাকিস্তানের ষড়যন্ত্র ছিল, এ জায়গায় জামাত শিবিরের ষড়যন্ত্র ছিল। এরা আওয়ামী লীগের লাগে মিশা গেছে, বিশ্বাসঘাতকতা করছে শেখ হাসিনার লাগে। এমনকি সেনাবাহিনীও বিশ্বাসঘাতকতা করছে। সেনাবাহিনী জামাতের লোক, সেনাবাহিনী বিশ্বাসঘাতকতা করছে। আমরা দেখছি যে রোদ্রে পুরে বৃষ্টিতে ভেজে আপনি আওয়ামী লীগের জন্য এই কথা বলছেন, কেন কথা বলছেন? আওয়ামী লীগের লেগে তো মৃত্যু না হয় এই পর্যন্ত আমরা আওয়ামী লীগের কথাই কমু, কারণ আমরা কেউ টাকায় বিক্রি হই না। আওয়ামী লীগ যে সংখ্যা ক্ষমতায় ছিল, আমরা মহিলারা স্বাধীনভাবে চলছি, আমাকে মেয়ে ছেলে স্বাধীনভাবে চলছে, দেশে কোনো নৈরাজ্য ছিল না। আওয়ামী লীগের পক্ষে এখন কথা বলছেন, আওয়ামী লীগ কি আপনাদেরকে টাকা দিচ্ছে? আওয়ামী লীগ টাকা দেয় না, আরো ঘর থেকে টাকা আই না, ওষুধের টাকা কইয়া কইয়া আই না ভাঙ্গি। আমার জামাই ওষুধের টাকা দেয়, এই কইয়া ভ্যাকসিন দিমু, এই ওষুধ খামু, এই কমু, এই মিশা কথা কইয়া টাকা আই না, রাস্তা রাস্তা ভাঙ্গি। ওই রিক্সাওয়ালা করে ভাত খাই জিগা দেয় না, যে রিক্সাওয়ালা ধারে আছে। আমি গরিব মানুষ, আমার সামর্থ্য যা আছে তাই, ডাইল ভাত 2 টাকা থাকলে খাওয়াই, না থাকলে না খাওয়াই। জামাতের হাদিসে সবকিছু জায়েজ। বাংলাদেশে আপাতত কোনো শয়তান নাই, সব শয়তান একটা জায়গায় বৈঠক করছে। বৈঠক কইরা প্রেস কনফারেন্স কইরা সব দায়িত্ব জামাতের বুঝে দিয়ে এরা ছুটিতে গেছে। এরা গেছে সব শয়তান ব্যাংকক গেছে হানিমুন করতে, এই জামাতের দায়িত্ব দিয়ে গেছে, এটা পালন করে। ইসলামের নামে যে ধোকা দিব এ শয়তানের ঊর্ধ্বে। আপনি দেন মসজিদে যায় আমিন আমিন কই আমরা দোয়া কবুলাই হুজুরে গো। তাই তো এই বেড়ায় 75 বছর বয়সে 17 বছর মায়া পাওয়ার আছে, কত বড় ভাগ্যের ব্যাপার না? ভাগ্য শুধু হে একই বালা। হ্যাঁ কি একটা অবস্থা দেন। এরা আসলে কি চায় আর কি করতে চায়? ধরেন এই জামাতের লগে একসাথে ব্যস্ত দিল, যাওয়া যাইব না, কারণ মরিয়া এরা একত্র হুর পাইব না, এর পরও আরেকজনের হুল্লো টানাটানি করবো। চাহিদাটা এত বেশি নয়তো যে এই বেড়ায় সর্বোচ্চ নাহলে আজরাইলের দিয়ে হইলে না 10 বছর বাঁচবো। এই বেড়ার এক ফা খবরে, এই বেড়া এক হচ্ছে খবরে, এই কামটা দরকার আছে। আবার দেখলাম নতুন আরেকটা নিউজ দেখলাম, বেড়া আবারও নাকি ধরা গেছে মায় আরুগা লইয়া না আগের ভিডিও। তাইলে কন এই বেড়া কি করতে চায়? এত ইয়ং বয়সের মায়া গুণের দোয়ায় তো এই বেড়া ব্যস্তই যাইব। হায় হায় হ্যাঁ দুজকে তো আমরা যাবো। পুনানো মানুষ বিয়ে করবো মায়া হয় না, এর এই বেটারা দাঁত ফরিয়া গেছে, এই বেটারা কচি কচি মায়া লিয়ে যায় গিয়া। হায় রে টিয়া পয়সা আমাকে উঠবে আল্লাহর গজব করবো মেয়া। আমরা বউ লিয়ে ঘুরতাম পারি না টিয়ার অভাবে। আর এরা কোন বয়সে কি মায়া লিয়ে যায়? এই বয়সে এই মায়া হোটেলে লিয়ে যাও না, আর বিশ্বকাপ জিতন হমান কথা। ও এরা তো কষ্ট করে বিশ্বকাপ দিচ্ছে, আর এবার রিল্যাক্সে বিশ্বকাপ দিচ্ছে। কাকা বেস্তি, আমি কাকার ভাই হাজারো সালাম দেই, কাকা বেস্তি। এখন জামাত চাইলে একটা ছবি করতে পারে। জামাত ইসলাম পরিচালিত, ডক্টর শফিকুর রহমান প্রযোজিত, লুচ্ছা এমপি অভিনীত গুপ্ত বউ। এরে ভাই জামাত ইসলাম এত বিলিয়ন, তবে একটা পদে এগো নলেজ একেবারে ড্যামেজ। তোরা যেহেতু এইসব ব্যাপারে আগ্রহী বেশি, নিজের একটা রিসোর্ট বানায় অনেক কোনো সিসি ক্যামেরা থাকবে না, কিছু থাকবে না, সব যা। কারণ আমি এমন অনেক ভিডিও দেখছি জামাতের কেন্দ্রীয় আমির হে তো দেখছি ভোলা করে জুমা দেয়। এখন যেহেতু জামাতের খাইছে তো বোধ খারাপ, একটা রিসোর্ট বানায় ওয়ানো যা, কোনো ক্যামেরা ট্যামেরা থাকবো না। আর এই হালার বেটারা এই রিসোর্টের মধ্যে কি লেগে ক্যামেরা বয়, এখন মামুনুল হকের বিপদে ভালাইছে, আবার ওই বেটারে দেন অবস্থায় 501 মানে মামুনুল হক তার একজন সঙ্গী পাইলো অবশেষে। যাক সব কিছুর লেগে আলহামদুলিল্লাহ। তবে ওই বেটার আল্লাহ নামলে এমপি পদ বাদ, ওই বেটার লেগে শুক্রিয়া করি।
পারমাণবিক যে বিদ্যুৎ কেন্দ্রটা শেখ হাসিনা করে গেছে, আজ সেটা দিয়ে আমাদের দেশে এখন আলোর মুখ দেখতেছে। বর্তমান সরকার সেটা উদ্বোধন করতেছে, আলোর মুখ দেখিয়ে দিয়ে গেছে কে? আমরা তখন এই চুক্তির বিরুদ্ধে কিন্তু অনেক বিরোধিতা আমরা করেছি, না বুঝে করেছি। আমরা ভারতের সাথে যে তেলের লাইনটা করেছিল সেখানেও আমরা বিরোধিতা করেছি না জনগণ, কিন্তু সেই পাইপ দিয়েই কিন্তু বাংলাদেশে তেল আনা হয়েছে। তাহলে কিছু উন্নয়ন যে শেখ হাসিনা করে গেছে, অনেক উন্নয়ন করে গেছে, এটা কিন্তু জনগণ তখন মাথায় নেয় নাই। এই কিছু ইসলাম বিদ্বেষী এবং এই কিছু আমেরিকার দালাল, ডিপ স্টেটের দালালরা ফেসবুক পেজ টেজ খুলে শেখ হাসিনার নামে দুর্নাম করে গেছে। আজকে এটা জনগণ বুঝতে পেরেছে বা বুঝতেছে। যখনই আমরা সত্য কথা বলতে যাই তখনই আমার উপরে হুমকি আসে। গতকালকে আমাকে একজন হুমকি দিতেছে। আমি বলেছিলাম যে গুপ্ত, এই গুপ্ত কিন্তু সব দলের ভিতরে রয়েছে। যেমন আওয়ামী লীগের ভিতরে ছিল, আপনারা দেখেন এই সাজি চালন টলন ছিল, বিএনপির ভিতরেও তেমন গুপ্ত আছে, এই যে জামাত বলে এনসিপি বলেন এর ভিতরেও আছে। এখন আমি এই কথাটা বললাম কেন? এই জন্য সে আমাকে হুমকি দিচ্ছে। এখন আমি তার কমেন্টটা পড়ে দেখলাম সে জামাতের পক্ষে কমেন্ট করেছে, কিন্তু সে দানের শীষ নিয়ে ছবি তুলে তার ফেসবুকে প্রোফাইল দিয়েছে। তাহলে এদেরকে আমরা গুপ্ত বলবো না? এরা গুপ্ত না? তাই এই গুপ্ত যারা, তারা কিন্তু বিদেশি এজেন্ডা, তারা দেশের ভালো চায় না, দেশের জনগণের ভালো চায় না। এই যে জামাত ইসলামের শফিক সাহেব শেখ হাসিনার আমলে থাকতে কি বলতো? 16ই ডিসেম্বর শহীদ মিনারে ফুল দেওয়া না জায়েজ, কিন্তু তারাই তো দেখলাম আমরা শহীদ মিনারে ফুল দিয়েছে। এখন কি সব জায়েজ? এই পহেলা বৈশাখ পালন করা এটা না জায়েজ, তারা দেখলাম পহেলা বৈশাখ পালন করলো, এই যে পান্তা ইলিশ খাইলো, এখন জায়েজ হয়ে গেলে তাহলে তাদের এই শুয়ারের মাংস এখন জায়েজ হয়ে যাবে? জায়েজ। মামুনুল হক সেদিনকার বলেছে আওয়ামী লীগ যদি ফিরে না আসতে পারে সেজন্য আমেরিকার এই শুয়ারের মাংস হালাল। তাহলে সে যদি এই কথা বলতে পারে তাহলে সে কি মুসলমান? কোথায় দল, কোথায় ইসলাম? সে কি এই কথা বলতে পারে? এই মামুনুল হক ঢাকার সমাবেশ দিয়েছে, ছোট ছোট মাদ্রাসার বাচ্চা যাদের 8-10 বছর 12 বছর। আরে ভাই, সে রাজনীতির কি বুঝে? সে থাকবে তার মাদ্রাসায় পড়বে। তা তাদের গার্ডিয়ানকে আমি অনুরোধ করব, আপনাদের সন্তানকে যদি শিক্ষিত করতে চান এদেরকে এই সমাবেশে দিয়ে, কারণ এখানে ঝুঁকি রয়েছে। যখনই একটা সমাবেশ হয় তখনই একটা দুর্ঘটনা ঘটতে পারে, একটা হামলার ঘটনা ঘটতে পারে, জঙ্গি হামলা করতে পারে। তখন এই ছোট বাচ্চারা কোথায় যাবে? এই নাবালক শিশুদেরকে তারা বিক্রি করছে। 71-এর পক্ষে কথা বললে যে বলে এই লোকটা ভারতের দালাল, ওই যে লোকটা বললে ভারতের দালাল, উনি কোন দেশের দালাল? উনি কি তাইলে পাকিস্তানের দালাল? তাহলে আমি পাকিস্তানের দালাল হয়ে থাকতে চাই না। যদি বলে 71-এর কথা বললে কেউ ভারতের দালাল, তাহলে আমি ভারতের দালাল। আমলিকের যদি একটা দিন কর্মসূচি দেয় ঢাকা শহরে, বাংলাদেশের পুলিশ খালি একদিন কোক যে আমলিকের কর্মসূচি কালকে ঢাকা শহরে আছে, ঢাকা শহরে পা ফেলা জায়গা থাকবে না। আমাদের রিক্সা চালক, হকার, ফুটপাত যারা আছে আমরাই লড়ে যাবো আমলিকের লেগে। আর প্রধানমন্ত্রীকে বলবো একটা কথাই, যদি আমার এই ভিডিও যদি আমলিকের কোনো গণ্যমান্য ব্যক্তি দেখে থাকে তাদেরকে একটা কথাই বলবো, আপনারা বাংলাদেশে চলে আসেন, স্বাগতম বাংলাদেশ। আর আমাদের নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে আমরা সর্বদাই বাংলাদেশের মাটিতে এবং ঢাকার রাজপথে আছি, থেকে যাবো। বাংলাদেশের লোক আমাদের মতন মানুষ, আপনারা মারিয়া আবার আপনারা শেখ হাসিনার দায়ী করতেছেন কিসের জন্য? আপনারা মারিয়া আপনারা শেখ হাসিনার দায়ী করতেছেন কিসের জন্য? উনি তো বলছেন, কেন আপনি কি বুঝছেন বুঝান? উনি বলছেন জনগণ, আমার প্রশ্ন জনগণের জনগণের মারছে কে? জনগণের আপনারা জনগণেরই মারছেন। সেখানে পুলিশ মারা গেছে, সাধারণ জনগণ মারা গেছে। আপনার পাকিস্তানের লোক মারা গেছে, বাংলাদেশের জনগণ মারা গেছে, আপনারাই মারছেন। আপনারা পাকিস্তানের লোকেরা মারছেন, আপনারা পাকিস্তানের লোকেরাই মারছেন। যারা 500 টাকা ভাতের বিল দেওয়ার ক্ষমতা ছিল না, ম্যাচ ভাড়া দেওয়ার ক্ষমতা ছিল না, তারা এখন কোটি কোটি টাকার মালিক। এরা, আমি সার্জিসকে বলবো, হাসরাতকে বলবো, নাহিদকে বলবো, এদের চেহারা দেখেন আর 5 আগস্টের চেহারা দেখেন। এরা সাধারণ মানুষকে জিম্মি করে টাকা নিয়েছে, বিশেষ করে আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে। ধানমন্ডির 32 নম্বরে শ্রদ্ধা জানাতে গিয়ে আপনি গ্রেপ্তার হয়েছিলেন, তারপরেও আপনি আওয়ামী লীগের কথা বলছেন, ভয় করছেন আপনি? আসলে এখানে ভয় করার কিছু নেই, আমরা তো শুধু 100 টাকা ইনকাম করে খাই, আমরা কারোর গালে চড় মারে খাইনি, সাদাবাজি, টেন্ডারবাজি এগুলোর সাথে যুক্ত ছিলাম না। আর আমি যে আমলিগ সংগঠনের সাথে 5 তারিখের আগে যুক্ত ছিলাম না, আমি 5 তারিখের পরের একজন আমলিগ কর্মী। সেই ক্ষেত্রে আপনারা দেখছিলেন ধানমন্ডি 32 15ই আগস্ট জাতীয় শোক দিবস ছিল, ওইখানে বাংলাদেশের ভিতরে আমি ওয়ান পিস ছিলাম, একমাত্র আমি ওইখানে ফুল নিয়ে গেছিলাম শ্রদ্ধা জানাতে। যাক আল্লাহর মহিমায় যে আল্লাহ আমাকে ওই দিন ওই থেকে বাঁচিয়ে নিয়ে আসছে। আমি তো জানি আমি মারা যাবো, তো আল্লাহর অশেষ ভালোবাসায় যে আমার ওই থেকে বাঁচায় এনেছে। আমাকে হত্যা চেষ্টা মামলায় কারাগারে পাঠানো হয়েছিল, পরে আমাকে জামিন করছিল আমাদের অ্যাডভোকেট ফারজানা ইয়াসমিন রাখি। পরে ওইখান থেকে আমি মুক্ত কারাগার, এখন আমার কেস চলে, আমার হাজিরা দেওয়া লাগে। সাধারণ রিক্সা চালক, দেশের একজন নাগরিক হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ভালোবেসে আমার সৎ উপার্জনে 400 টাকাতে ফুল কিনে 32 নম্বরে গেলাম শ্রদ্ধা জানাতে। ওইখান থেকে আমাকে ধরে পুলিশে দিয়ে দিল, দেওয়ার পরে আমাকে হত্যা চেষ্টা মামলায় চালান দিয়ে দেওয়া হলো। তাহলে আপনাদের এখান থেকে বোঝা যাচ্ছে যে হত্যা
চেষ্টা মামলা কি আছে আর কি নেই। একজন রিক্সা চালককে যদি হত্যা চেষ্টা মামলা দেওয়া লাগে, তাহলে যারা আমলিগ, যুবলীগ, ছাত্রলীগ অঙ্গ সংগঠনের সাথে যুক্ত ছিল তাদের কোন অবস্থানে রেখেছে এই সরকার, এই জায়গা থেকেই বোঝা যায় দেশের পরিস্থিতি ভালো না। মানুষ আজ কোথায়, দেশের সার্বভৌমত্ব নষ্ট হয়ে গেছে। 5 তারিখের পরে দেশে যা হয়েছে এগুলো আমরা সহজেই ভুলতে পারবো না। বাংলাদেশের মানুষ ইতিহাস ঘুরলে দেখা যায় আইয়ুব খান থেকে ইয়া খান, স্বৈরাচার ইরশাদ, বেগম খালেদা জিয়া কেউ ছাড় পায়নি। প্রধানমন্ত্রী এত কিছু দেওয়া সত্ত্বেও বাংলাদেশের মানুষ তাকে স্বৈরাচার বলে ঘোষণা করেছে। তো ডক্টর ইউনূস যে 17-18 মাস থাকলো, কোন সংবিধান অনুযায়ী থাকলো? নিজের সংবিধান অনুযায়ী ছাত্ররা গণভোট নিয়ে এত মাথা ব্যথা শুরু হয়েছে। 18-19 মাস ওরা থাকলো, তখন কি ওদের মাথায় ছিল না যে আমরা কোন সংবিধান অনুযায়ী থাকতেছি? এটা কোনো সংবিধান না। সংবিধান অনুযায়ী আমরা দেখে আসছি, কোন ইউপি সদস্য যদি মারা যায়, কোন সংসদ সদস্য যদি মারা যায়, 3 মাসের ভিতরে সেখানে একটা নির্বাচন দিয়ে তার হাতে ক্ষমতা হস্তান্তর করা হয়। কিন্তু ইউনূস যে বাণিজ্যিক চুক্তিগুলো করে গেল বিভিন্ন দেশের সাথে, এগুলো ওনার করে যাওয়া ঠিক হয়নি আমি মনে করি। কারণ আমি দেশের একজন সাধারণ নাগরিক, মধ্যবিত্ত পরিবারের সন্তান। সেই ক্ষেত্রে আমি কোনো রোহিঙ্গা না, শেখ মুজিবুর রহমানকে ভালোবাসি, সেই ক্ষেত্রে ওই জায়গায় গিয়েছিলাম। আর একটা কথাই বলবো যে উনি ভালো কাজ করেন। ওনাকে এই চুক্তি করার আগে একবার ওনাকে ভাববা দরকার ছিল যে আমি স্থায়ী সরকার না, আমাকে মানুষ 3 মাসের জন্য কন্টিনিউ কায়দায় নিয়ে এসে আমি যে কোনো সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে আমি চলে যাবো। 3 মাসের ভিতরে নির্বাচন দিত, বিএনপি সরকার গঠন করতে আমাদের কোনো সমস্যা ছিল না। কিন্তু দেশে এত দুর্নীতি, এত অতপাচার, এত কিছু হইতো না। নির্বাচনের 3 দিন আগে আমেরিকার সাথে বাণিজ্য চুক্তি করে আসলো। কিভাবে করে আসলো উনি কোন? উনি একজন জাতীয় সুদখোর, উনি বিভিন্ন দেশের সুদের টাকার ইন্টারেস্ট পায়। উনি এই দেশে কেন আসলো? উনার নামে 666 কোটি টাকার মামলা ছিল দুর্নীতির, সেই মামলা কোথায় গেল? তা আমি মনে করি যে দেশের মামলা মোকদ্দমা এরকমই। বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে লুৎফর রহমান বাবুরের নামে 10টি টাকা অস্ত্রের মামলা ছিল, সে কি এখন সংসদ ভবনের সংসদ সদস্য না? তাহলে এরকম মামলা অতীতে জায়গার নামে হয়েছে, থাকবে না, এগুলো এটাই বাস্তব। মুক্তিযোদ্ধারা জুতার মালা দিলে জিয়ার কি জুতার মালার ভাগ করে নাই? এ তো মুক্তিযুদ্ধ। শেখ সাহেবের বাড়ি ভাঙছে, ওটা কি শেখ সাহেবের বাড়ি? ওটা বীরাঙ্গনা বাড়ি। যত মা বোন ধর্ষণ হয়েছে, কোন স্বামী তো নিতে চায় নাই। তারপর কইছে লিখিত ভাবে যে অগ বাপের নাম আমার নামে উল্লেখ করে দাও। শেখ মুজিব বলছে বাড়ি তো বীরাঙ্গনা গো, শেখ হাসিনার বাড়ি না। অন্যায় শেখ হাসিনা করলে শেখ হাসিনার পানিশমেন্ট হইবে, বিচার হইবে। শেখ মুজিব তো আর অন্যায় করে না। ভারত আমাকে স্বাধীনতার সময় আমাকে সাহায্য কর। হাসিনার গলা তুলছি লাগাই দাও। কত বড় সাহস করা! কার দেশ থেকে কথা বল? এটা হাসিনার বাবার দেশ, এটা হাসিনার স্বামীর দেশ, হাসিনার চৈত্য গোষ্ঠীর দেশ। শেখ হাসিনা দেশ সেলামগঞ্জ মঙ্গল হইল, কারণ উনি যাওয়ার পরে আমাদের যে একটা পেটের মধ্যে লাথি পড়ছে, এই লাঠিটা আসলে কোনো সরকার ফিরাই দিল না।